गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমি পড়াবো অ্যান এপ্রিল ডে বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তাহলে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তার সময়কার যে সমস্ত আমেরিকান কবি আছেন তাদের মধ্যে একজন বিখ্যাত কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। তাই লংফেলো যে সমস্ত কবিতা লিখেছেন তার মধ্যে পপুলার হচ্ছে লিরিক পোয়েমস। লিরিক পোয়েম এমন এক ধরনের কবিতা যেগুলোতে পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিংসের কথা বলা হয়ে থাকে, টিপিক্যালি ইন ফার্স্ট পারসন। আর লিরিক কথাটা এসছে লায়ার থেকে, মানে এনি সং দ্যাট ওয়াজ সাং ইন অ্যাকম্প্যানিমেন্ট উইথ লায়ার। লায়ার কি? এ স্ট্রিঞ্জ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারের তৈরি বাদ্যযন্ত্র। তাহলে তারের তৈরি বাদ্যযন্ত্রের মাধ্যমে যে গান রচনা করা হতো তাকে বলা হতো লিরিক। মানে কি? দ্য পোয়েমস ওয়ার নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, মানে তার সুরময়তার জন্য বা ছন্দময়তার জন্য দেবে অন্তমিল রয়েছে, সেগুলোর জন্য যে কবিতাগুলো বিখ্যাত ছিল সেগুলোকে বলা হতো লিরিক পোয়েম। মানে তোমাদের ছোট ক্লাসের জন্য এটুকু জানলেই হবে। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। তার যে উল্লেখযোগ্য কবিতার সংগ্রহ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান যে পাঠ্যাংশটা তোমরা পড়ছো সেটা তার একই নামের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, মানে ওই কবিতাটার নামও অ্যান এপ্রিল ডে, সেই কবিতা থেকে একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে, গোটা কবিতাটা তোমাদের পাঠ্য নয়। লেটস স্টার্ট। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood, where springs the first flower of the plain. আচ্ছা, প্রথম স্ট্যান্জাটা দেখো, প্রথম স্ট্যান্জাটাতে একটা হ্যাপি নোট রয়েছে, মানে এই সময়টাকে একটা খুব ভালো সময়, শীতের পরে এসেছে স্প্রিং, উইন্টারের পরে এসেছে স্প্রিং। তাহলে দ্য পোয়েম সেলিব্রেট স্প্রিং অ্যাজ নেচার রিকভার্স ফ্রম দ্য হার্শনেস অফ উইন্টার। শীতকালের কর্কশ, রুক্ষতা, শুষ্কতা থেকে নেচার যেন একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে। সেই সময় কি আসছে? ওয়ার্ম সান। হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেন। ওয়ার্ম মানে হট, উত্তপ্ত সূর্য। উত্তপ্ত সূর্য হ্যাজ রিটার্নড এগেন, আবার ফিরে আসছে। হ্যাজ রিটার্নড এগেন কেন? এর আগেই কি ছিল? উইন্টার ছিল। সে সময় সূর্য তো এত ওয়ার্ম ছিল না, সে সময় কী ছিল? ঠান্ডা ছিল চারিদিকে। তাহলে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নড এগেন। তাহলে যখন উষ্ণ সূর্য বা উত্তপ্ত সূর্য হ্যাজ রিটার্নড এগেন, আবার ফিরে আসছে, তার সাথে সাথে কি ফিরে আসছে? দ্যাট ব্রিংস, সেটা সঙ্গে নিয়ে আসছে। কি সঙ্গে নিয়ে আসছে? সিড টাইম অ্যান্ড হারভেস্ট। সিড টাইম মানে টাইম ফর সোয়িং, SOWING, মানে বীজ বপনের সময়। অ্যান্ড হারভেস্ট, হারভেস্ট মানে কাটিং অ্যান্ড কালেক্টিং অফ ক্রপস, শস্য কাটা এবং সংগ্রহ করার সময়। যখন উত্তপ্ত সূর্য ফিরে আসছে এবং তার সঙ্গে নিয়ে আসছে বীজ বপনের সময় এবং ফসল কাটা তোলার সময়। তাহলে হারভেস্টিং টাইমটা এমনিতেই কৃষকদের কাছে খুবই আনন্দের সময়, তাই না? ফার্মারদের কাছে খুব আনন্দের সময়, সারা বছরের পরিশ্রমের ফল তারা এই সময় পাচ্ছে। তাহলে দেখো এখানে একটা হ্যাপি মুড আছে। দেখো, when the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood. তাহলে উত্তপ্ত সূর্য তার সাথে সাথে নিয়ে আসছে বীজ বপনের সময়, মানে বীজ বোনার সময়, অ্যান্ড হারভেস্ট এবং ফসল কাটা সংগ্রহের সময়। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। এই সময় শান্ত বনভূমিতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। হোয়ার স্প্রিংস, স্প্রিংস মানে ব্রেকস আউট বা ব্লুমস, মানে যখন যেখানে প্রস্ফুটিত হয় বা ফোটে। কি ফোটে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের প্রথম ফুল। তাহলে আমরা কয়েকটা জিনিস এখানে খেয়াল করলাম। একটা হচ্ছে অ্যান এপ্রিল ডে, এপ্রিল মাসের একটা দিনের বর্ণনা করা হচ্ছে। শুরু হচ্ছে কীভাবে? ওয়ার্ম সান। তাহলে এই সময় সূর্য কীরকম থাকে? হট, উত্তপ্ত থাকে। এই সময় আর কিসের সময়? বীজ বপনের সময়, মানে টাইম ফর শোয়িং। আর কিসের সময়? হারভেস্টিংয়ের সময়, টাইম ফর কাটিং অ্যান্ড কালেক্টিং অফ ক্রপস।
তাহলে এক তিনটে জিনিস, ওয়ার্ম সান, সোয়িং আর হারভেস্টিং। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড। এই সময়তে শান্ত বনভূমিতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে সমতলের প্রথম ফুল ফোটে। তাহলে স্প্রিং টাইমে ফুল ফুটেছে, সেই ফুলকে আমরা যেমন মানে সেই ফুলের সৌন্দর্য যেমন আমরা উপভোগ করতে পারছি, সেই সময় শান্ত বনভূমিতে বিচরণ করতেও খুব ভালো লাগে। I love the season well, when forest glades are teeming with bright forms. I love the season well. আমার এই ঋতুটিকে খুবই ভালো লাগে। কেন ভালো লাগে? When forest glades are teeming with bright forms. When forest glades, গ্লেড মানে কি? জঙ্গলের মধ্যে যে সমতল ফাঁকা জায়গা, এটাকে বাংলায় অনেক সময় বনবীথি বলা হয়ে থাকে। বনবীথি বললে তোমরা বুঝবে না, তাহলে এটা বোঝো জঙ্গলের মধ্যে ফাঁকা বনের মধ্যস্থ, যেটা ঘাসে ঢাকা জমি, মানে বনের মধ্যস্থ তৃণভূমি আমরা বলতে পারি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ মানে প্রাচুর্য বা পরিপূর্ণ হওয়া। ব্রাইট ফর্মস, এখানে দুটো মানে হতে পারে। তাহলে আই লাভ দ্য সিজন ওয়েল, আমার এই ঋতুটিকে ভালো লাগে। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, তাহলে এই সময় তো সূর্য অত্যন্ত উত্তপ্ত থাকে, তাহলে খুব উজ্জ্বলভাবে সূর্য কিরণ দেয়। তাহলে সূর্যের কিরণে বনের মধ্যস্থ যে তৃণভূমিগুলো সেগুলো জল করছে, তাই বলা হচ্ছে হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। এটা একটা মানে হতে পারে। আর একটা কি মানে? ব্রাইট ফর্মস, ফর্ম মানে আকার, আকৃতি, তাই তো? মানে শাইনিং শেপস আমরা বলতে পারি। শাইনিং শেপস কিসের শেপ? ব্রাইট, উজ্জ্বল আকার। উজ্জ্বল আকার কিসের হতে পারে? ফুলের হতে পারে। তাহলে যখন বনের মধ্যস্থ তৃণভূমিগুলো নানা রকম রং বেরঙের ফুলে পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে এই ঋতুটিকে আমার ভালো লাগে কেন না? এই সময় বনের মধ্যস্থ তৃণভূমিগুলো নানা রকম রং বেরঙের ফুলে পরিপূর্ণ হয়ে থাকে। নর ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। তাহলে স্প্রিং টাইমটা কীরকম? স্প্রিং টাইমে সূর্য কীরকম থাকে? হট সান থাকে না, উত্তপ্ত সূর্য থাকে। আর কীরকম থাকে? ব্রাইট ফর্মস, তাহলে সূর্যের কিরণ খুব উজ্জ্বল হয়। তাহলে এই সময় কিন্তু আকাশে কালো মেঘ থাকার সম্ভাবনা থাকে না, এবং ঝড়ের পূর্বাভাস থাকারও কোনো সম্ভাবনা নেই। তাহলে নর ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। তাহলে ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। ডার্ক মানে কি? ঘন বা কালো, ঘন বলছি, কালো। কালো অ্যান্ড মেনি ফোল্ডেড মানে মেনি লেয়ার্ড, মানে ডেন্স মানে ঘন। তাহলে কালো এবং ঘন মেঘ। নর ফোরটেল মানে ডু নট ফোরটেল। ফোরটেল মানে ফোরকাস্ট বা প্রেডিক্ট, সংকেত দেয়া। মানে কালো এবং ঘন মেঘ কোনো পূর্বাভাস দিতে পারে না, সংকেত দিতে পারে না। কিসের পূর্বাভাস দেয় না? দ্য কামিং অন অফ স্টর্মস, আগত ঝড়ের। তাহলে এই সময় তো আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকে, সাদা মেঘ। স্প্রিং টাইমে কীরকম থাকে? সাদা মেঘ থাকে, দেখবে ঘন কালো মেঘ থাকে না। তাহলে ঘন কালো মেঘ যখন থাকে না, তাহলে ঝড়ের পূর্বাভাসও থাকবে না। তাহলে ডার্ক অ্যান্ড মেনিফোল্ডেড ক্লাউডস ডু নট ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। এই সময় ঘন কালো মেঘ থাকেই যখন না, সেই জন্য ঝড়ের পূর্বাভাসও এই সময় থাকে না। From the earth's loosened mold, the sapling draws its sustenance. From the earth's loosened mold. Loosened মানে সফট, মোল্ড মানে ফর্ম অফ সয়েল, মানে পৃথিবীর আলগা মাটি থেকে। দ্য স্যাপলিং মানে চারা গাছ। ড্রজ মানে শুষে নেয়। ইটস সাস্টেনেন্স মানে নারিশমেন্ট, এর পুষ্টি। তাহলে পৃথিবীর আলগা মাটি থেকে চারা গাছ পুষ্টি টেনে নেয় বা পুষ্টি সংগ্রহ করে। অ্যান্ড থ্রাইভস মানে প্রোগ্রেস, মানে বৃদ্ধি লাভ করে। অ্যান্ড গ্রোজ বলতে পারি আমরা। তাহলে আলগা নরম মাটি থেকে চারা গাছ তার পুষ্টি টেনে নিয়ে বা খাদ্যরস টেনে নিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস।
কিন্তু এই চারা গাছগুলোর অবস্থা কীরকম ছিল শীতকালে? স্ট্রিকেন টু দ্য হার্ট, মানে সিরিয়াসলি অ্যাফেক্টেড উইথ উইন্টার্স কোল্ড। শীতের প্রকোপে একদম কাবু হয়েছিল। গাছগুলো কাবু হয়ে থেকে কীরকম অবস্থা হয়েছিল? ড্রুপিং, দে ওয়ার বেন্ডিং ডাউনওয়ার্ডস, তারা নিচের দিকে ঝুঁকে গিয়েছিল। এখন কি হচ্ছে স্প্রিং টাইমে বা এপ্রিল ডেতে কি হচ্ছে? দে রিভাইভ, তারা কি করছে? কাম টু লাইফ, তারা আবার প্রাণ ফিরে পাচ্ছে। তাহলে শীতের প্রকোপে যে সমস্ত গাছগুলো একদম নুয়ে গিয়েছিল সেই গাছগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে স্প্রিং টাইমে। তাহলে এখানে একটা ইমেজ দেয়া হয়েছে একটা ওল্ড এজের। উইন্টারকে সাধারণত তুলনা করা হয় ওল্ড ম্যানের সঙ্গে, আর স্প্রিংকে তুলনা করা হয় ইউথের সঙ্গে, ইউথ বা ভাইটালিটির সঙ্গে। তাহলে বৃদ্ধ বয়সে আমরা কি হই? বৃদ্ধ বয়সে আমরা দেখবে ড্রুপিং ফিগার হয়ে যাই, আমরা কুঁজো হয়ে যাই খানিকটা। সেরকম গাছকেও বলা হচ্ছে গাছ যেন শীতের প্রকোপে, উইন্টার মানে ওল্ড এজ, যেন ঝুঁকে গিয়েছিল, নুইয়ে গিয়েছিল। আর স্প্রিং মানে হচ্ছে ইউথ, যখন আমরা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারি, ইউথ, ভাইটালিটি, এনার্জি। তাহলে স্প্রিং টাইমে সেটা আবার প্রাণ ফিরে পাচ্ছে। দ্য সফটলি ওয়ার্বলড সং comes from the pleasant woods. The softly warbled songs, warbled মানে হচ্ছে মানে এমন একটা গান যেখানে প্রায় পিচ চেঞ্জ হচ্ছে, মানে পিচ অফ দ্য সাউন্ড চেঞ্জেস কন্টিনিউয়াসলি, কখনো মৃদু হচ্ছে, কখনো খুব জোরে হচ্ছে, কখনো ফিসফিস করে হচ্ছে। এটা সাধারণত তুলনা করা হয় পাখির গানের সঙ্গে, এবং কবি এখানে পাখির গানের সঙ্গে তুলনা করেছেন। কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, তাহলে কাঁপা কাঁপা গলায় গান ভেসে আসছে কোথা থেকে? মনোরম সুন্দর জঙ্গল থেকে। অ্যান্ড কালার্ড উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। অ্যান্ড কালার্ড উইংস পার্ট ফর দ্য হোল। কালার্ড উইংসের মাধ্যমে কাকে বোঝানো হচ্ছে? বার্ডেদের বোঝানো হচ্ছে। গ্ল্যান্স কুইক, তারা কি করছে? এক ঝলক তাকিয়ে নিচ্ছে ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের দিকে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, এবং উড়ে যাচ্ছে জঙ্গলের ফাঁকা জায়গায়। দেখবে পাখিরা যখন কোনো কাজ করে, ধরো কোনো জায়গায় বসে বসে খাবার খাচ্ছে বা কোনো ডালের ওপর বসে আছে, তখন ওরা এক ঝলক উঁচু দিকে তাকিয়ে বা উপর দিকে তাকিয়ে নেয় সূর্যের দিকে, এবং আবার নিজের কাজ করতে থাকে। সেরকমভাবে পাখিরা কী করছিল? গান গাইতে গাইতে জঙ্গলের মধ্যে দিয়ে উড়ে বেড়াচ্ছে। উড়ে বেড়াতে বেড়াতে তারা যখন ফাঁকা জায়গায় এলো, তখন সূর্যের কিরণ তাদের চোখে পড়লো, তারা এক ঝলক তাকিয়ে নিল, আবার তাকিয়ে নিয়ে আবার তারা জঙ্গলের ফাঁকা জায়গায় উড়ে বেড়াতে লাগলো। When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill, and wide the upland glows. খুব সুন্দর বর্ণনা, দেখো এখানে একটুখানি ছবির মতো ভাবতে হবে। When the bright sunset fills the silver woods with light, সূর্য যখন অস্ত যায় তখন দেখবে একটা খুব সুন্দর কমলা লাল একটা আলো, সেই আলোতে চারিদিকটা ভরে যায়। সেরকমভাবে সূর্য যখন অস্ত যাচ্ছে তখন অস্ত যাওয়ার আগে জঙ্গলকে আলোয় আলোকিত করে দিচ্ছে। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, তাহলে ব্রাইট সানসেট কী করছে? সিলভার উডকে আলোয় আলোকিত করে দিচ্ছে। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। যদি আমরা পাহাড় কল্পনা করি, পাহাড়ের গায়ে কি থাকে? অনেক ধাপ থাকে, স্লোপ থাকে না, অনেক ধাপ 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 ধাপ, মানে সিঁড়ির মতো অনেক ঢেউ খেলানো ধাপ থাকে। আচ্ছা, গ্রিন স্লোপ কেন বলছে? তাহলে ওই ধাপগুলোর ওপর গাছ আছে, বনভূমি আছে, গাছ আছে, তাই গ্রিন স্লোপ। তাহলে গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। তাহলে পাহাড়ের গায়ে যেমন ধাপ আছে, গাছপালা রয়েছে, তেমনি পাহাড়ের গায়ে কি রয়েছে? গর্তও রয়েছে, গুহার মতো গর্তও রয়েছে। তাহলে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়, মানে দিন যখন বা বেলা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হয়? আমাদের ছায়াটা ক্রমশ বড় হতে থাকে। আমরা যদি সূর্যের দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকি, যত বেলা বাড়বে তত আমাদের ছায়া বড় হতে থাকে। তাহলে গ্রিন স্লোপ, তাহলে স্লোপগুলোর ছায়া পড়ছে। ছায়াগুলো কোথায় পড়ছে? নিচু জায়গায়, মানে যেখানে গর্ত রয়েছে, এবং গর্তটাকে পুরো ঢেকে দিচ্ছে। মানে পাহাড়ের গায়ে যে হোলগুলো রয়েছে সেইগুলো স্লোপের ছায়াতে পুরো ঢেকে যাচ্ছে।
এবার স্লোপের ছায়াতে ঢেকে গেলে সেই জায়গাগুলো কি হচ্ছে, হলগুলো কি হচ্ছে, আরও অন্ধকার হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং ওপরে যে উচ্চভূমি সেগুলো আরও বেশি হাইলাইটেড হচ্ছে, মানে সেগুলো আরও বেশি উজ্জ্বল লাগছে। দেখো কল্পনা করলে, দেখো একটা পাহাড়ি অঞ্চলের কথা কল্পনা করো, একটা পাহাড়ের গায়ে সবুজ গাছপালা ঢাকা পাহাড়, এবং পাহাড়ের গায়ে অনেকগুলো ধাপ আছে, এবং পাহাড়ের মধ্যে কিছু ছোট ছোট গর্ত বা কেভ রয়েছে, বা ছোট ছোট হলো রয়েছে, কেভ বলছি না, হলো রয়েছে, গর্ত রয়েছে। এবার সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ছায়াগুলো দীর্ঘ হচ্ছে, তাহলে যে স্লোপগুলো, ধাপের ছায়াটা পড়ছে হলোতে, গর্তে, তাহলে গর্তগুলো ঢেকে যাচ্ছে আরও ছায়াতে, গর্তগুলো আরও অন্ধকার মনে হচ্ছে। আর ওপরে যখন উচ্চভূমি, যেগুলো উচ্চভূমিতে সূর্য অস্ত যেতে যেতে তখনও সেখানে আলো দিচ্ছে, এবং উচ্চভূমিগুলো তখনও আলোয় আলোকিত, তাহলে সেইগুলো নিচে যেহেতু অন্ধকার, উপরের অংশটা আরও বেশি হাইলাইটেড হচ্ছে। মানে যদি তলায় অন্ধকার থাকে, উপরটা যদি আলো পড়ে, তাহলে উপরটা আরও বেশি উজ্জ্বল লাগবে, তাহলে উচ্চভূমিগুলো তখন গ্লো করছে, জল করছে। তাহলে এই ধরনের সুন্দর বর্ণনা এপ্রিল ডের কবি দিয়েছেন। আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে। কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা তোমরা জানিও, পরে সেটা আরও আলোচনা করে দেওয়া হবে।